এই ভিডিওটা দেখার আগে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটা কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণটা দেখবেন, তাহলে পুরো সামরিক শক্তির যে গেমটা এটা বুঝে যাবেন। চলেন শুরু করা যাক। ঢাকা ক্যান্টনমেন্টে পাকিস্তানপন্থী সামরিক অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পন্থী মেজর ফয়জুর রহমান তাকে গ্রেফতার করা হয়েছে। এত রক্ত দেওয়ার পরে যে স্বাধীনতা এনেছি, পরিত্রে পরিবর্তন অনেকের হয় নাই। বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। উৎখাত করতে হবে বাংলার বুকের থেকে এদের। মূলত বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দুইটা গ্রুপ দুই ভাগে বিভক্ত হয়ে আছে। একটা গ্রুপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে, এবং আরেকটা গ্রুপ উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কাজ করছে। এবং এই উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠীর পক্ষে কাজ করছে বলে বর্তমানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। যার কারণে আপনারা দেখতেছেন যেখানে সেখানে লাশ পড়ে আছে, যেখানে সেখানে হত্যাকাণ্ড হচ্ছে, এমনকি মসজিদের ভিতরে ঢুকে মানুষকে গলা কেটে হত্যা করছে সাম্প্রদায়িক উগ্রপন্থী গোষ্ঠীরা। কারণ উপর মহলে তাদের লোকজন কেনা আছে। এই যে এই সমস্ত মেজর ফয়জুর রহমানের মতো আরো কিছু আইএসআই পন্থী আর্মি অফিসার, তাদের প্রভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রীতিমতো থামিয়ে রেখে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এজন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের ভিতর উদ্বেগও বাড়ছে দিন দিন। এবং এই উদ্বেগ বাড়ার কারণেই মূলত ওয়াকারুজ্জামান আর চুপ করে বসে থাকতে পারলেন না, তিনি পদক্ষেপ গ্রহণ করলেন। এই উগ্রবাদী যেই সমস্ত সেনা কর্মকর্তা যারা কিনা টাকার বিনিময়ে বিক্রি হয়ে বাংলাদেশে শুধুমাত্র খিলাফতের নাম করে মানুষ হত্যা করছে এবং নেপথ্যে মদত দিচ্ছে, তাদেরকে স্টপ করানোর জন্যই মূলত এই মেজর ফয়জুর রহমান সহ ঊর্ধ্বতন কয়েকজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এখন কথা হচ্ছে, এই যে ফয়জুর রহমান এই ব্যক্তিটা কেন হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে থেকেও বাংলাদেশের সাথে বেইমানি করতে গেলেন? এখানে একটা আন্তর্জাতিক রাজনীতি কাজ করছে, যেটাকে আমরা বলি কূটনৈতিক তৎপরতা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এনাকে টাকা দিয়ে কিনেছে, এখানে পাকিস্তানের লাভটা কি, এটা যদি আমরা একটু জাস্টিফাই করি তাহলে আপনারা এটা পরিষ্কার হয়ে যাবেন। মেইনলি পাকিস্তান চায় না বেলুচিস্তান স্বাধীন হোক। আমাদের পূর্ব পাকিস্তান যেমন স্বাধীন হোক, এটা যেমন পাকিস্তান চাইতো না, ঠিক তেমনি পাকিস্তান এটা চাচ্ছে না যে বেলুচিস্তান স্বাধীন হোক। কিন্তু বেলুচিস্তানের ভিতরে গণহত্যা, ধর্ষণ, এমনকি বেলুচ সম্প্রদায়ের অনেক মানুষকে দিনে দুপুরে ঘরে ঢুকে মেরে আসতেছে পাকিস্তান আর্মি। শুধু তাই নয়, পাক অকুপাইড কাশ্মীর যেটাকে আমরা বলি, পাকিস্তানের ওই কাশ্মীরের যে অংশটা, সেখানেও পাকিস্তান আর্মিরা বেশ ভালোই প্রভাবশালী ছিল। যখন বেলুচিস্তানের সাধারণ মানুষ জাগ্রত হয়ে উঠলো যে না, আমরা আর পাকিস্তানের সঙ্গে থাকবো না, আমরা একটা আলাদা দেশ গঠন করতে চাই, তখনই বেলুচিস্তান আন্দোলনের যে নেতা মেহরান বেলোচ, এই মেহরান বেলোচের বাবা তাকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে পাকিস্তান আর্মি, এবং হত্যা করার 2 বছর পর লাশ তাদেরকে ফেরত দেয়। শুধু মেহরান বেলুচ নয়, এরকম অনেক সাধারণ বেলুচিস্তানের নাগরিক আছে যাদেরকে পাকিস্তান আর্মি তুলে নিয়ে গিয়ে হত্যা করতো শুধুমাত্র স্বাধীনতা চাওয়ার পক্ষে, যেটা 71 সালে বাঙালির ক্ষেত্রেও করছে। যখন এই বিষয়টা নিয়ে বিশ্ব মানবাধিকার সংস্থা কাজ করা শুরু করলো, তখন ধীরে ধীরে মেহরান বেলুচের আন্তর্জাতিক প্রভাবও বাড়তে থাকে, অ্যাকসেপ্টেন্সি বাড়তে থাকে, এবং এই মেহরান বেলুচকে বিশ্বের অনেক দেশ সমর্থন করে। শুধুমাত্র আমেরিকান ডিপ স্টেট এটার বিরোধিতা করে আসছে, যেটা 71 সালে ওই যে ক্লিনটন সরকার করছিল আমাদের সময়। সেম ইতিহাস কিন্তু বেলুচিস্তানেই পুনরাবৃত্তি হচ্ছে। তো পরবর্তীতে কি হলো, ডিপ স্টেট কি করলো, বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে মূলত কারা কারা সমর্থন দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করা শুরু করলো। এবং প্রথম তালিকায় ছিল ভারত, কারণ ভারত চেয়েছিল বাংলাদেশের মতো বেলুচিস্তানও স্বাধীন হোক, অন্তত পক্ষে যেন বেলুচিস্তানের মানুষ গণহত্যার শিকার না হয়। স্বভাবতই ভারতকে আইডেন্টিফাই করে তখন ডিপ স্টেট ভারতকে চাপে রাখার জন্য কোন কোন রাষ্ট্রগুলো সহায়ক হতে পারে সেই রাষ্ট্রে ডিপ স্টেট কাজ করা শুরু করলো, এবং এনজিওবাদের মাধ্যমে ওই রাষ্ট্রগুলোতে অর্থ পৌঁছে দিল। এর ভিতর শ্রীলঙ্কাও আছে। শ্রীলঙ্কা এই যে বড় একটা রেভলিউশন হইলো, দেউলিয়া হয়ে গেল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এই ডিপ স্টেটের সাজানো এক একটা গুটির ফসল। অর্থাৎ এই যে এত এত মানুষ শ্রীলঙ্কায় জেগে উঠছিল, এইটার পেছনে ডিপ স্টেটের ইনভেস্টমেন্ট ছিল এনজিওবাদের মাধ্যমে। এই যে ইউএস এইড যেটা টাকা খেয়ে ডক্টর ইউনূস বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে, এই গোষ্ঠীটাই শ্রীলঙ্কায় ইনভেস্ট করে তাদেরকে দেউলিয়া বানিয়েছে। ডলারের খেলা, বুঝতেই পারছেন এখানে কি হচ্ছে। এরকম শ্রীলঙ্কা, নেপাল সহ ভারতের প্রতিবেশী দেশগুলোকে ভারতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো, যাতে ভারত নিজেদের প্রতিবেশী নিয়ে কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় এবং বেলুচিস্তান স্বাধীনের কথা চিন্তাও না করে, এবং পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে যেন ভারত মাথা ব্যথা না দেখায়। এটা ছিল ডিপ স্টেটের চাপ। কিন্তু কথা হচ্ছে, ডিপ স্টেট একটা বিষয় খুব ভালো করেই জানতো যে ভারত বাংলাদেশের ঐক্যবদ্ধতা এবং সুসম্পর্ক যদি না ভাঙা যায়, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতকে চাপে রাখা যাবে না। কারণ শুধুমাত্র 7 সিস্টার্স কে কন্ট্রোল করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে বাংলাদেশ, যেটাকে আমরা বলি ভৌগোলিক অবস্থান থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে।
তো বুঝতেই পারছেন, সেভেন সিস্টার্সকে অশান্ত করলে ভারত অর্ধেক ভেতর থেকে দুর্বল হয়ে যাবে। এই জন্য কি করতে হবে, বাংলাদেশকে ডিপ স্টেটের কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তখনই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল, আর সেটার নেপথ্যে ছিল ডক্টর ইউনূস সহ পুরা আমেরিকান গোষ্ঠী। এর ভিতর পিটার হাস আছে, ডেভিড বার্গম্যান আছে, এনজিওবাদের প্রত্যেকটা উইংস কাজ করেছে। এমনকি ডোনাল্ড লু, যে দক্ষিণ এশিয়া বিষয়ক যে পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেছে ওই সময়, তিনিও রয়েছেন। যখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করলো এই যে এনজিওবাদের বিভিন্ন গোষ্ঠীরা, তখন দেখবেন মানবাধিকার নিয়ে বাংলাদেশে খুব ব্যাপক গলাবাজি করেছে। এই যে মায়ের ডাক এনজিও, আরো অন্যান্য যে এনজিও গুলো আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তো এই গোষ্ঠীটার কাছে তখন বিপুল পরিমাণে অর্থ আসা শুরু করলো। সেই অর্থের একটা অংশ ব্যয় হতো এই উগ্রবাদী গোষ্ঠীকে সামাজিক পর্যায়ে পেট্রোনাইজ করার স্বার্থে। কেননা যদি সামাজিক পর্যায়ে উত্তাল না হয় তাহলে এদের মানবাধিকারের ব্যবসাটা থাকতেছে না। ঠিক তেমনি আরেকটা অংশ অর্থ ব্যয় হতো আর্মিদের ভিতর। যে আর্মিদের ভিতর ব্যয় করা হতো, যেই মানুষগুলোকে দেয়া হতো, তার মধ্যে এই যে মেজর ফয়জুর রহমান তিনিও একজন। যে 6 কর্মকর্তা রিসেন্টলি পাকিস্তানে গিয়ে দেখা করে আসছে, সেই 6 কর্মকর্তাও কিন্তু এই ফান্ডের একটা অংশ পেত। সুতরাং বুঝতেই পারছেন কিভাবে বাংলাদেশের ভিতরে টাকা পয়সা ছেটানো হয়েছে। কিন্তু এখানে একটা মাত্র বাধা ছিল, শেখ হাসিনা। কারণ শেখ হাসিনার ইমেজ ছিল অনেক শক্ত, বঙ্গবন্ধুর সন্তান, সেই হিসেবে তার একটা বড় ইমেজ আছে। তো কি করতে হবে, শেখ হাসিনার ইমেজকে নষ্ট করতে হবে। তো শেখ হাসিনার ইমেজকে নষ্ট করার জন্য ওরা কি করলো, সর্বপ্রথম শেখ পরিবারের লোকজনকে হাত করা শুরু করলো। ডে বাই ডে তাদেরকে অর্থায়ন করা, বিভিন্ন ধান্দাপানি করে পয়সাপাতি খাওয়ায়া তাদেরকে নিজেদের হাতে নেওয়া। পিটার হাসের সাথে সব থেকে বেশি যারা একটু ঘনিষ্ঠ ছিল অধিকাংশই শেখ পরিবারের। তো এই শেখ পরিবারকে হাতে রেখেই মূলত শেখ হাসিনার তথ্যগুলো বাইর করা হতো। এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, এই সমস্ত উইংসে এই সমস্ত পশ্চিমা গুপ্তচর তো থাকতো। এই সমস্ত পশ্চিমা গুপ্তচর প্রত্যেকটা আপডেট সেনাবাহিনীকে দিত। এই মেজর ফয়জুর রহমানকে দিত, 6 জন সিনিয়র সেনা অফিসার আছে তাদেরকে দিত। তারাও কি করতো, সেই অনুযায়ী গেমটা সাজাই। একদিকে সামাজিক পর্যায়ে আইন শৃঙ্খলা অবনতি হতো, অন্যদিকে প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করে তাদেরকে থামিয়ে রাখতো, অর্থাৎ সেনাবাহিনীদেরকে পুতুল বানিয়ে রাখতো এই সেনা কর্মকর্তাগুলো। খেয়াল করে দেখবেন জুলাই মাসে যখন আন্দোলন হয়, বারবার র্যাবের কর্মকর্তারা কিন্তু বলছিল যে এখানে কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী নাই, অধিকাংশ জামাত শিবিরের অনুসারী। সাধারণ শিক্ষার্থী আসছে পরে, অনেক পরে। যখন কোটা না মেধা নিয়ে আন্দোলন করা শুরু হলো, তখন শুরুর দিকে কিন্তু এই যে জামাত শিবিরের এই অনুসারীগুলোই ছিল। পরবর্তীতে এটা যখন ম্যাসিভ আকারে আন্দোলনটা বড় হলো, তখন সাধারণ শিক্ষার্থীরা বায়াসড হয়ে কিন্তু এখানে যুক্ত হয়। সুতরাং সব মিলায়া এই যে টোটাল আন্দোলনটা হলো ইউএস এর অর্থায়নে হয়েছে, এবং ওই ইউএস এর অর্থায়নের একটা অংশ সেনাবাহিনীর কাছেও গিয়েছে, এটা পরিষ্কার। তো সেই যে সেনা কর্মকর্তা যারা মূলত এই সমস্ত টাকা খেয়ে এই সমস্ত মেটাকুলাসলি ডিজাইনের অংশ হয়েছেন, শিক্ষার্থীদেরকে গুলি চালানো হেলিকপ্টার থেকে, তারপরে অনুমতি ছাড়া ফায়ার করা 7.62 বুলেট দিয়ে A to Z, সব কিন্তু এই 6 সেনা কর্মকর্তা এবং মেজর ফয়জুর রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী হয়েছে। এই যে প্রেসক্রিপশন যারা করলো, এদেরকে মেজর ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন একটি ট্রুপস ইতিমধ্যে আটক করে ফেলছে। এছাড়াও আরো কিছু কিছু পয়েন্ট আছে, সেটা আপনাদেরকে ধরায় দেই। যখন আন্দোলনটা হলো, আপনারা খেয়াল করে দেখবেন শেখ হাসিনা দেশ ত্যাগের আগে, অর্থাৎ 3 আগস্টের কথা বলতেছি, তখন কিন্তু তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে একটা জরুরি বৈঠক করেন। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাদের সাথে একটা জরুরি বৈঠক করেন। এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাথে যে জরুরি বৈঠক করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থায় যখন বৈঠক হয়, তখন কিন্তু সিদ্ধান্ত এরকম ছিল যে সাধারণ শিক্ষার্থীদেরকে রেস্কিউ করবে বাংলাদেশ সেনাবাহিনী, এবং এর ভিতরে যে উগ্রপন্থী লোকজনগুলো ঢুকছে, যারা কিনা ছাত্রদের ভিতরে প্রোটেস্টার সাইজা, অর্থাৎ ছাত্রদের ভিতরে ঢুকে গেছে আন্দোলনকারী সাইজা, ভুয়া আইডি কার্ড বানায়া, এদেরকে আইসোলেটেড করে করে এই বাংলাদেশ আর্মি এদেরকে গ্রেফতার করতে সহযোগিতা করবে এবং পুলিশকে এবং র্যাবকে সহযোগিতা করবে পূর্ণাঙ্গভাবে, এই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল কি, যখন মাঠ পর্যায়ে সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী কিন্তু এই কাজটা করে নাই, বরং পুলিশকে গণহত্যা যে করা হয়েছে এই বিষয়টা তাকায় তাকায় দেখছে। ওপেনলি পুলিশকে মেরে ফুটবল ব্রিজে ঝুলিয়ে রাখা হয়েছে, এই বিষয়টা তাকায় তাকায় দেখছে। তারা ফায়ার করছে, সরকারের পক্ষ থেকে করে নাই। তারা ফায়ার করছে শুধুমাত্র এই স্টুডেন্টদের খেপায়া তোলার জন্য। তারা ফায়ার করছে ওই সমস্ত উগ্রবাদী সন্ত্রাসীদের জন্য ফায়ার করে নাই। তারা ফায়ার করছে যাতে প্রকৃতপক্ষে শেখ হাসিনার বদনাম হয়। আজকে 6 মাস পর সেনাবাহিনী নিষিদ্ধ হতে চলেছে শান্তিরক্ষা মিশন থেকে, শুধুমাত্র এই গুটি কয়েক অফিসারদের কারণে। এই ফয়জুর রহমান 6 সেনা কর্মকর্তা যারা কিছুদিন আগে পাকিস্তান সফরে গিয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীর সাথে হাত করতে। তো ফাইনালি কি হলো,
সেভেন সিস্টার্স অশান্ত করতে যায় বাংলাদেশের সরকার উৎখাত করা হইল, যাতে ডিপ স্টেট এখানে একটা শক্ত ঘাঁটি গাড়তে পারে এবং বেলুচিস্তানের স্বাধীনতা বন্ধ করতে পারে। কিন্তু কি হলো, বেলুচিস্তানের স্বাধীনতা তো বন্ধ হলো না, উল্টো ডিপ স্টেটই গায়েব হয়ে গেল। কিভাবে? কারণ আমেরিকায় সরকার চেঞ্জ হলো। সরকার চেঞ্জ হওয়ার পর বাংলাদেশে এই যে ডিপ স্টেটের যে অংশটা, এটা দুর্বল হয়ে যাওয়া শুরু করলো এবং ইন্ডিয়ার যে কূটনৈতিক পাওয়ার দক্ষিণ এশিয়ায় সেটা বেড়ে গেল। এটা বেড়ে যাওয়ার কারণে বেলুচিস্তানের স্বাধীনতা আর কেউ আটকাইতে পারলো না। এমনকি এখন এরকম দেখা যাচ্ছে যে বাংলাদেশের মতো পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর লাশ পাওয়া যাচ্ছে, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর লাশ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে যেমন সাধারণ জনগণের লাশ পাওয়া যাচ্ছে এখন এই মুহূর্তে, যেখানে সেখানে জঙ্গলে পুকুর পাড়ে মাইরে ফালায় রেখে দিচ্ছে, ঠিক তেমনি বেলুচিস্তানে পাকিস্তান আর্মিদের গ্রেনেড হামলা করে মেরে ফেলা হচ্ছে শুধুমাত্র বেলুচিস্তান স্বাধীন করার জন্য। তো এরকম করতে করতে এখন দেখা গেছে কি, বেলুচিস্তানের স্বাধীনতার জন্য পাকিস্তান আর্মির প্রায় 75% সৈন্য কিন্তু মারা গেছে। এখন ওদের কাছে 25% সেনা সদস্য আছে, যেগুলা দিয়ে ওরা শেষ মুহূর্তের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য খেয়াল করে দেখবেন গত পরশুদিন কাশ্মীর থেকে, মানে পাক অকুপাইড কাশ্মীর থেকে তারা সেনা প্রত্যাহার করে নিয়ে বেলুচিস্তানে ডিপ্লয় করছে, যাতে শেষ মুহূর্তে বেলুচিস্তানের স্বাধীনতাটা আটকানো যায়। এর ভিতর ঘটে গেছে আরেক কাহিনী। এই যে মেহরাং বেলুচ, যে কিনা বেলুচিস্তানের স্বাধীনতা চাচ্ছে, এই মেহরাং বেলুচকে আমেরিকা নোবেল প্রাইজ দিচ্ছে এবং বিশ্বের প্রভাবশালী 100 নারীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করছে। অর্থাৎ তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরো এক ধাপ বাড়িয়ে গেল। এই এক ধাপ বেড়ে যাওয়ার কারণে মেহরাং বেলুচ আরো ফেমাস হয়ে গেল, আরো প্রভাবশালী হয়ে গেল আন্তর্জাতিক মহলের কাছে, কূটনৈতিক মহলের কাছে। ফলে এখন যদি বেলুচিস্তান স্বাধীন হয়, তাহলে স্বাধীন বেলুচিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মেহরাং বেলুচ তো থাকবেই, এছাড়াও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে তার আর কোনো অসুবিধা হবে না। অর্থাৎ পশ্চিমারা কেন নোবেল দেয় এটা তো ভালো করেই জানেন। যে কোনো একটা দেশের ভিতরে বাস দেওয়ার জন্যই কিন্তু তারা নোবেল প্রাইজকে ইউজ করে। তো পাকিস্তানকে এই নোবেল দিয়া তারা বেলুচিস্তান স্বাধীন করলো, অর্থাৎ পাকিস্তানকে বাস দেওয়ার জন্যই তারা মেহরাং বেলুচকে এই নোবেলটা দিল। যখন বেলুচিস্তান স্বাধীন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই নোবেলের সার্থকতা পেয়ে যাবে বেলুচিস্তানবাসী এবং একই সাথে এই নোবেল প্রাইজের যে বাস, সে বাসটা পাবে পাকিস্তান। সুতরাং বুঝতেই পারছেন এখন পাকিস্তান নিজের পিঠ বাঁচানো নিয়ে ব্যস্ত, নিজের বেলুচিস্তান কিভাবে রক্ষা করবে এইটা নিয়ে ব্যস্ত। ওদের যে সেনা সক্ষমতা সেটার 75% ধ্বংস হয়ে গেছে, আর 25% সেনা সদস্যদের ওরা ইউজ করে শেষ মুহূর্তের বেলুচিস্তান রক্ষার চেষ্টা করতেছে। এই কারণে বাংলাদেশের ক্যান্টনমেন্টে ফয়জুর রহমান সহ এই 6 সেনা কর্মকর্তাদেরকে সহযোগিতা করার মতো বা সাপোর্ট দেওয়ার মতো কূটনৈতিক শক্তি আর নাই। একটা জিনিস পরিষ্কার বলে রাখি, পাকিস্তানের ধর্মই হচ্ছে বাঙালিদের মাথায় লবণ রেখে খাওয়া এবং পাকিস্তান সেটাই করছে। বিগত 6 মাসে। কিন্তু ডিপ স্টেটে যখন সরকার চেঞ্জ হয়ে গেছে তখন আর এটা ওরা কুলায় উঠতে পারে নাই, কারণ পাকিস্তান চলেই পশ্চিমা বিশ্বের টাকায়, পাকিস্তান চলেই হচ্ছে ওদের টাকায়। সেই টাকা আসা তো বন্ধ। টাকা আসা যখন বন্ধ তখন তো পাকিস্তান নিজেই পাচ্ছে না, ও বাংলাদেশের এই সেনা কর্মকর্তাদের কি দিবে? আমেরিকা যেখানে টাকা দিত এদেরকে ইউএসএইড এর মাধ্যমে, সেই ইউএসএইড বন্ধ। টাকাটা দিবে কোত্থেকে? আর ব্যালেন্সে যা আসে এটা দিয়ে ওরা নিজেরা খাবে না এই যুদ্ধ পরিচালনা করবে? একটা দেশের সাথে যুদ্ধ পরিচালনা করতে কম তো এলিমেন্ট লাগে না, আর কম খরচ তো আর হয় না, অনেক খরচ হয়। সেই টাকাগুলো আসবে কোথা থেকে? মূলত বাংলাদেশে ডক্টর ইউনূসকে বসানো হয়েছিল ইন্ডিয়াকে চাপে রাখার জন্য, যাতে বেলুচিস্তান স্বাধীন না হয়। এবং এই ফাঁকে এই 6 জন সেনা কর্মকর্তা এবং মেজর ফয়জুর রহমানকে দিয়ে যদি সেনাবাহিনীকে কন্ট্রোল করা যায়, তাহলে খুব সহজে জামাতকে ক্ষমতায় নিয়ে আসা যাবে। আর জামাত তো অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী, এটা আপনি আমি আমরা সবাই জানি। ইভেন 6 মাস আগেও শফিকুর রহমান এটাই বলে বেড়াচ্ছে। তো সব মিলিয়ে বুঝতেই পারছেন এখন আর ওদের অর্থনৈতিক সক্ষমতা নাই। ওয়াকারুজ্জামান যে ফেরেস্তা এটা ভাবার কোনো কারণ নাই, তিনি কিন্তু চিপায় পরেই কাজ করতেছেন, কারণ তিনিও কম টাকা খায় নাই। এখন যেহেতু আন্তর্জাতিকভাবে তিনি দুর্বল হয়ে পড়ছেন, সামরিক শক্তির দিক থেকে, সামরিক সক্ষমতার দিক থেকেও দুর্বল, ভারতের সাথে পারবেন না, ওই জন্যে উনি এখন বাধ্য হয়ে যেই বিষটা উনি ছড়াইছিলেন সেই বিষটাই আবার উনি তুলে নিচ্ছেন। আপনাদের বোঝার স্বার্থে এতটা ডিটেইলসে বললাম। সুতরাং রাজনৈতিকভাবে সচেতনতার স্বার্থে ভিডিওটা আমি স্বাভাবিকভাবেই আপলোড দিব। ওই রকম কন্টেন্টের মতো জোরে জোরে বক্তৃতা মার্কা কোনো কন্টেন্ট হবে না এটা, কিন্তু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।